হোটেল রুমে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে ড্রাইভার সুপোকে ফোন করে জানতে চাইলাম বিকেলে আমাদের থিমপুর আশেপাশের কয়েকটি স্পট ও রাজবাড়ি দেখাতে নিয়ে যেতে পারবে কিনা। সুপো জানালো 4:30টার মধ্যে সে আমাদের হোটেলের সামনে এসে হাজির হবে। হোটেলের কাছেই দোতলা পাস, পুনাখা যাওয়ার পারমিশন অফিস। আমি এক ফাঁকে ওদের হোটেলে রেখে পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে পুনাখার পারমিশন নিয়ে ফিরে এলাম। খানিকটা বিশ্রাম নিয়ে 4টার আগে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য আশেপাশের মার্কেটগুলো ঘুরে দেখা। বেশিরভাগ ভুটানি মেয়ে জিন্স ও টি শার্ট পরে, তবে কিছু কিছু মেয়ে ভুটানের ঐতিহ্যবাহী কিমানো জাতীয় এক ধরনের চেক কাপড় পরে আছে। আমরা দোকানে দোকানে ঘুরতেই গাড়ির ড্রাইভার ফোন করে জিজ্ঞাসা করলো আমরা কোথায় আছি। বাইরে সাইনবোর্ড দেখে আমি মার্কেটটার নাম বলে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরেই একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা হনুমান মন্দির দেখে থিম্পু শহরের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি দেখার জন্য রওনা দিলাম। এই বুদ্ধ মূর্তি পুরো থিম্পু শহর থেকে দেখা যায়। বিশাল এক পাহাড়ের চূড়ায় বুদ্ধ বসে আছেন ধ্যান ভঙ্গিতে। আমরা গাড়ি নিয়ে বেদির গোড়ায় এসে দাঁড়ালাম। প্রশস্ত ও খাড়া সিঁড়ি অনেক দূরে উঠে গেছে। গাড়ি থেকে সিঁড়ির ঢেউ দেখতে এত সুন্দর লাগছে যে আমি সিঁড়ি দিয়ে ওঠার সিদ্ধান্ত নিলাম। বাচ্চারা আমার সঙ্গে হইচই করে গাড়ি থেকে নেমে এলো। সিঁড়ি দিয়ে খানিকটা দৌড়ে উঠলাম আমরা। খাড়া সিঁড়ি দিয়ে উঠছি তো উঠছি, সিঁড়ি আর শেষ হয় না। আইরিন কিছুটা উঠে সিঁড়িতে বসে পড়লো। সিঁড়ি দেখতে অপূর্ব, কিন্তু খাড়া হওয়ার কারণে উঠতে কষ্ট হয়। আমি বিশ্রাম নিয়ে নিয়ে বাচ্চাদের সহ উঠে পড়লাম। পিতলের তৈরি চমৎকার বুদ্ধ মূর্তি, বিশাল বেদি ঘিরে অসাধারণ সব ছবি আছে। হাতি, ময়ূর, বিভিন্ন দেবদেবী ছাড়াও পরীর নিত্যরত মূর্তি। এখান থেকে তাকালে পুরো থিম্পু শহর দেখা যায়। চারপাশ দেখে আমাদের ওঠার কষ্ট দূর হয়ে গেল। ততক্ষণে আইরিন সিঁড়ি দিয়ে বেদিতে উঠে এসেছে। ওপর থেকে চারপাশের অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখে ওয়াও বলে উঠল। আমরা বেদিতে দাঁড়িয়ে ভুটানের অপরূপ ভূপ্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলাম। কোথাও পাহাড়ের কোলে মেঘগুলো নিশ্চল দাঁড়িয়ে আছে, আবার কোথাও ধীরে ধীরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে বেড়াতে যাচ্ছে। অপরাহ্ন বেলা সবুজ পাহাড়ের খাঁজে খাঁজে মেঘের এই অপরূপ মিলন মেলা না দেখে ঠিক বোঝানো যাবে না এর সৌন্দর্য। ধ্যানী বুদ্ধ মূর্তির নিমিলিত চোখ দেখে আমার খানিকটা হিংসাও লাগছিল। মনে হচ্ছিল বুদ্ধ মূর্তির জায়গায় বসে একটা জীবন কাটিয়ে দিতে পারলে হয়তো জীবনকে খুঁজে পাওয়া যেত। আমরা সকাল 8টায় পুনাখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকালের ভুটান মানে বেশ শীত। কোথাও কোথাও মেঘে আচ্ছন্ন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশের পাহাড়গুলো গাঢ় সবুজ। দূরে কোথাও পাহাড়ের কোল বেয়ে ঝর্ণা নেমে আসছে। আমাদের রাস্তার ধারেই অনেক নিচে দিয়ে কোথাও বরফ গলা পাহাড়ি নদী আমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলছে। সবচেয়ে সুন্দর লাগে মেঘের খেলা। কোথাও পাহাড়ের কোলে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা একখণ্ড মেঘ, আবার কোথাও হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে দুই পাহাড়ের মাঝে শূন্য জায়গায়। মেঘের সঙ্গে ভেসে বেড়ানো, মেঘের উপর উঠে মেঘ দেখা, মেঘের ভেতরে ঢুকে যাওয়া অনেকটা স্বপ্নের মতো মনে হয়। গাড়ি জানলার কাছ দিয়ে কোন পাশ থেকে কোন পাশ দেখব, চারদিকেই অসাধারণ সুন্দর। দূরে পাহাড়ের খাঁজে খাঁজে গাছের পাতায় পাতায় এবার আমাদের চোখে পড়লো ধবধবে সাদা মতো বস্তু। কোথাও রোদের আলো পড়ে ঝিক করে উঠছে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ওগুলো কি, বরফ নাকি? ড্রাইভার হাস্যচোখ মাথা নাড়ালো। আমরা অবাক বিস্ময়ে গাছের পাতায় জমে থাকা বরফ দেখতে থাকি। খালি চোখে বরফ দেখা, ধীরে ধীরে বরফের রাজ্যে ঢুকে পড়া এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা যখন দোতুলা পাসে এসে থামলাম তখন মনে হচ্ছিল সেটা বরফ রাজ্য। চারদিক সাদা বরফে ঢাকা। একটা মন্দিরের খোলা জায়গায় গাড়ি থেকে নামলাম। সনন নেমেই দৌড়ে চলে গেল স্তূপ হয়ে জমে থাকা বরফের পাহাড়ে। আমি সেদিকে তাকাতেই চমৎকার একটা দৃশ্য, সুন্দর দৃশ্য দেখে অবাক হলাম। কে যেন বরফ দিয়ে চমৎকার একটা মূর্তি বানিয়ে রেখেছে। ফকফকা সাদা রঙের বরফের ভেতর মূর্তিটা এত চমৎকার লাগছিল। মূর্তির কারিগরের রুচি সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। বৌদ্ধ মন্দিরটার প্যাগোডা স্টাইলটা একদম নিচ থেকে শুরু। প্যাগোডার ছাদ কয়েকটা স্তরে সোজা উপরে উঠে যায়। আমরা পাহাড়ের উপরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে মোহিত হলাম। কাঞ্চনজঙ্ঘার বরফে সূর্যের আলো পড়ে সোনা রং ধারণ করেছে। মনে হচ্ছিল কোনো সোনার তৈরি পাহাড়ের কাছে এসে দাঁড়িয়েছি আমরা। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে আমরা স্নান করতে করতে বরফের ওপাশে চলে গেলাম। এরপর এখান থেকে যাত্রা শুরু করলাম
পুনাখা জংয়ের দিকে।